অজিত আগরকার নাম শুনলেই অনেকে বলবে থার্ড হাইয়েস্ট উইকেট টেকার, তাকে তুমি কিভাবে বলছো? হ্যালো বন্ধুরা, যদি তোমরা বলো ক্রিকেটের ট্যালেন্ট যোগ্যতা থাকায় সব কিছু, তাহলে আমি বলবো বাজে কথা। ভারতীয় ক্রিকেটে ক্যাপ পেতে হলে ট্যালেন্ট লাগে ঠিকই, কিন্তু তার থেকেও বেশি লাগে ইনজুরি গ্যাপ, টিম কম্বিনেশন আর সালা টাইমিং। কোন সময়ে কার প্রয়োজন পড়ে, কোন সময়ে কার সামনে দরজাটা খুলে যায়, সেই সময়টা ঠিক করে তুমি ইন্ডিয়ার জার্সি পরবে কি না। আর আজকে আমি তোমাদের শোনাতে চলেছি সেই 13 জন সুপার লাকি ক্রিকেটারের গল্প, যাদের ক্যাপ কেরিয়ার সবই দিয়েছে সবাই টাইমিং এর জোরে। প্রথমে যার নাম নেব সে হচ্ছে কেদার যাদব। 2014-15 দিকে ইন্ডিয়ার কাছে মিডল অর্ডারে একটাও পার্ট টাইম বোলার ছিল না। যুবরাজ সিং আর সুরেশ রায়না দুজনেই ফর্মে নেই বা ইনজুরি বলতে পারো। আর অন্যদিকে কেদার যাদব মহারাষ্ট্রের হয়ে রঞ্জিতে ভালো করছে আর তার অফ স্পিন টুকটাক উইকেট নিচ্ছিল। সিলেক্টররা ভাবলো এই তো আমার 6 নম্বর প্লেয়ার, যে বলও করতে পারে, ব্যাটও করতে পারে, ফিনিশারও কাজ করতে পারে বা মিডল অর্ডারও কাজ করতে পারে। তাই ওকে 2014-তে ওয়ানডে ক্যাপ দেওয়া হয়। 73টা ওয়ানডে খেলে ফেলে, কিন্তু হার্দিক পান্ডিয়া ফিট হয়ে ফিরতেই কেদারের জায়গা চলে গেল। কেদার যাদব ওই 73টা ম্যাচে 1349 রান করেছিল 42-এর এভারেজে। আর ওই ইংল্যান্ডের বিরুদ্ধে আই থিঙ্ক কত 76 কি 75 বলে সেঞ্চুরি মেরেছিল, ওটা কে ভুলবে? আই থিঙ্ক 75 বলেছিল, 75 কি 76 বলেছিল। নাম্বার 2-এ যার নাম নেব সেটা হচ্ছে বিজয় শঙ্কর। 2019 বিশ্বকাপের আগে কোহলি আর টিম ম্যানেজমেন্ট বলছিল আমাদের একজন 3D প্লেয়ার চাই, যে ব্যাটিং বোলিং অলরাউন্ডার সবই করতে পারবে। এর কারণে কি হলো ভাই, যে আমাদের রাইডু বাবু ছিল, রাইডু বাবুকে বাদ দেওয়া হলো, ওর জায়গায় বিজয় শঙ্করকে নেওয়া হলো কেবল 3D প্লেয়ারের জন্য। বিজয় শঙ্কর তামিলনাড়ুর হয়ে ডোমেস্টিকে মিডিয়াম পেস অলরাউন্ডার হিসেবে ভালো করছিল বলতে পারো। এছাড়া অস্ট্রেলিয়ার সিরিজে 2টা ম্যাচে উইকেট নিয়ে রান করলো সোজা বিশ্বকাপ স্কোয়াডে। আর যে রাইডু 4 নম্বরে ভালো করছিল, যে 4 নম্বরে খেলছিল, সে তাকে বাদ দেওয়া হলো। যাই হোক, বিজয় শঙ্কর তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে এখনো পর্যন্ত 12 ম্যাচে 223 রান করেছে আর আই থিঙ্ক 4টে উইকেটও নিয়েছে। নাম্বার 3-এ আসবে স্টুয়ার্ট বিনি, যে 2014 ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে ইন্ডিয়ার কাছে একটা এক্সট্রা সিম বোলিং অপশন চাই, বিশেষ করে গ্রিন টপে পেস অ্যাটাক লেন্থে বল করার জন্য। তখন স্টুয়ার্ট বিনি কর্ণাটকের হয়ে রঞ্জিতে মাঝে মধ্যে 5-6 উইকেট করে নিচ্ছে আর লোয়ার অর্ডারে এসে রানও করছিল। তাই সারপ্রাইজ পিক হিসেবে ট্রেন্ট ব্রিজ টেস্টে ডেবিউ হয় তার। প্রথম ইনিংসেই 1 রান, দ্বিতীয়তে 78 নট আউট করে ড্র করে হেল্প করলো। পরে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইতে আই থিঙ্ক ওই 6 উইকেট নিয়েছিল 4 রান দিয়ে, ওটাকে ভুলবে তাই না? যাই হোক, মোট 6টা টেস্ট ম্যাচ খেলে প্লাস 14টা ওয়ানডে খেললো। কিন্তু হার্দিক পান্ডিয়ার উত্থানের সাথে সাথেই 2016-17 থেকে বিনির জায়গা চলে গেল। আর ঠিক এই ওভারের জন্যই বিনি চান্স পেয়েছিল। কেবল এটা টাইমিং বলবো, টাইমিং। নম্বর 4-এ আসে বরুণ অ্যারন। 2011-15 যুগে ইন্ডিয়ান পেস অ্যাটাক পাতলা ছিল বলতে পারো, আর 150 কিলোমিটার ঘন্টায় ছোঁয়া বল দেখলে একটা আলাদাই হাইপ হতো আমাদের। তাই বরুণ অ্যারন আইপিএলে 145-146 প্লাস বল স্পিড দেখিয়েই সিলেক্টরদের মন জিতে নিল। কিন্তু কন্ট্রোল আর ফিটনেস ইস্যু তো ভাই 9টা আই থিঙ্ক টেস্ট ম্যাচ খেলেছিল, 9টা আই থিঙ্ক ওয়ান ডে ম্যাচও খেলেছিল। কিন্তু এর পেস থাকলেও এর লাইন ঠিক ছিল না, ইকোনমি 6 প্লাস ছিল, সবাই এও বাই বাই হয়ে যায়। জাস্ট টাইমিং এর জন্য চান্স পেয়েছিল, আমি এটা বলতেই পারি। নাম্বার 5-এ আসবে প্রসিদ্ধ কৃষ্ণা। 2021 মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম ওডিআই সিরিজে বুমরা, শামি, সিরাজকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য রেস্ট দেওয়া হয়। প্রসিদ্ধ কৃষ্ণা কর্ণাটকের হয়ে লিস্ট এতে ভালো লেন্থ প্লাস বাউন্স দেখিয়ে আইপিএলে কেকেআর হয়েও হাই ক্রিয়েট করেছিল। ডেবিউ ম্যাচে আই থিঙ্ক 4 উইকেট নিয়েছিল 54 দিয়ে, 24 বছরের পুরান রেকর্ড ভেঙে দিয়েছিল। মোট আই থিঙ্ক 18টা ওয়ানডে খেলেছে বা এখনো খেলছে। তারপর 2023 ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়া বাংলাদেশের ম্যাচে বোলিং করতে গিয়ে তার অ্যাঙ্কেলে চোট পায়, অ্যাঙ্কেল টুইস্ট হয়, টুর্নামেন্ট থেকে আউট হয়ে যায়। আর তার পরিবর্তে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণা আসে। তো এটা বলবো আমি একটা লাকি টাইমিং সালা। 6 নম্বরে যার নাম নেব কেএস ভারত। 2022 ডিসেম্বরে ঋষভ পান্তের গাড়ির দুর্ঘটনা, লং টাইম ইনজুরি, কি বলবো এটা নিয়ে সবাই জানো। অন্যদিকে রাহুলও ইনজার্ড হয়, তাই অন্ধ্রের কেএস ভারত সে ডোমেস্টিকে সলিড কিপিং করছে। সোজা অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট ক্যাপ, 7টা টেস্ট ম্যাচ খেলে, কিন্তু ব্যাটিং ফেল করাই আর ঋষভ পান্ত ফেরাই সেই জায়গা হারালো বলতে পারো। সো কেএল রাহুলের চোট, ঋষভ পান্তের অ্যাক্সিডেন্ট, এই জন্য কেএস ভারত জায়গা পেল। এটাও বলবো আমি একটা টাইমিং, সালার টাইমিং। তো
তো 7 নম্বরে এবার আমি আসবো ঋষি ধাওয়ানকে নিয়ে। এই হিমাচল প্রদেশের অলরাউন্ডার, ডোমেস্টিকে রাজা বলতে পারো। 2013-14তে রঞ্জিত আই থিঙ্ক 49 উইকেট নিয়েছিল, 2014-15তে 40টা উইকেট, মানে প্রতি মরশুমেই উইকেটের পাহাড়। কিন্তু 2016তে আইপিএল এর কিংস ইলেভেন পাঞ্জাবে দিয়েছিল, কিংস ইলেভেন পাঞ্জাব প্রথম ম্যাচ খেললো, সেটা তো আই থিঙ্ক 35-40 রান দিয়েছিল, কোনো উইকেট পেয়েছিল না। কিন্তু সেই সময় ইন্ডিয়ার কাছে সিম বোলিং অলরাউন্ডারের খুবই অভাব ছিল, হার্দিক পান্ডিয়া এখনো পুরোপুরি ঠিক হয়েছিল না। তাই ডোমেস্টিক ফর্ম প্লাস আইপিএল এ একটু হাইপ মিলিয়ে সোজা অস্ট্রেলিয়া সফরে ওয়ানডেতে ক্যাপ, একটা উইকেট 12 রান। তারপর জিম্বাবুয়ে গিয়ে একটা টি20 ম্যাচ খেলে, মোট 4টে ম্যাচ খেলে তারপর গায়েব। হার্দিক এসে পুরো জায়গা কেড়ে নিল, মানে আইপিএল এ একটা ম্যাচ খেলে ইন্ডিয়ার টিমে এর থেকে বড় টাইমিং আর কি হতে পারে। আর আইপিএল এ পারফরমেন্স দেখেই কেবল মানে এখানে প্রমাণিত হয় যে আইপিএল এর পারফরমেন্স দেখে ইন্ডিয়ার টিমে চান্স পায়, এটা বলাটা ভুল হয়। নাম্বার 8-এ শিবম দুবে। 2023-24-এ হার্দিক পান্ডিয়া ইঞ্জুরি হয়, আর লেফট হ্যান্ডেড পাওয়ার হিটারের একটা দরকার ছিল ইন্ডিয়ার টিমে। দুবে তখন সিএসকে হয়ে লম্বা 6 মারছে, স্পিনারকে দারুণ খেলছে, তাই টি20তে ক্যাপ পেয়ে যায়। এশিয়া কাপ প্লাস টি20 বিশ্বকাপের স্কোয়াডও আছে বা থাকবে। সো ভাই হার্দিক পান্ডিয়ার চোট অনেকেরই টাইমিং ভালো করেছে, এটা বলা যেতে পারে এইগুলো দেখে পড়ে ভাই। এরপর আসছে 9 নম্বরে ওয়াশিংটন সুন্দর। 2020-তে অস্ট্রেলিয়া টুরে অক্ষর প্যাটেল ইঞ্জুরি হয়, আর অতিরিক্ত স্পিনার দরকার। ওয়াশিংটন সুন্দর তামিলনাড়ুর হয়ে অফ স্পিন প্লাস ব্যাটিং করছে। গাব্বা টেস্টে 3 উইকেট প্লাস 62 রান করে হিরো। আর এখন তো গম্ভীর তাকে ভাই কি বলবো, মানে সেই নিজের ছেলের মতো ভালোবাসা দিচ্ছে, ভালো প্লেয়ার দিচ্ছে। 3 ফরম্যাটে খেলছে, টেস্ট, টি20, ওয়ানডে, টি10 স্টার্ট হলে টি10ও খেলবে, টি5 স্টার্ট হলে টি5ও খেলবে, না খেলা হলে টস করতে হলে কেবল ওই টস করবে, মানে এতই ভালোবাসা পাচ্ছে এখন ওয়াশিংটন সুন্দর। যাই হোক, অক্ষর প্যাটেল চোট না পেলে ভাই সুন্দর জায়গা পেত না, সেটাও আমি বলবো এখানে টাইমিং, সালা টাইমিং। তারপরে আমি যার নাম নেবো সেটা হচ্ছে আমাদের লর্ড ঠাকুর। 2017 থেকে 21-এ ইন্ডিয়ার কাছে সিম বোলিং অলরাউন্ডারের অভাব ছিল। শার্দুল মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে উইকেট নিচ্ছে, প্লাস লোয়ার অর্ডারে রানও করছে। গাব্বা টেস্টে 67 রান করেছিল, আই থিঙ্ক 7 উইকেট নিয়েছিল। তখন তাকে ওকে বলা হয় লর্ড, মানে ওই ট্যাগটা তখন থেকে পায় যে লর্ড ঠাকুর। 11টা টেস্ট ম্যাচ খেললো, 47টা প্লাস ওয়ানডে খেললো, কিন্তু কনসিস্টেন্ট না থাকায় তাকেও ভাই সাইডলাইন করে দেওয়া হলো। সেটা বলবো আমি একটা সালা টাইমিং। নাম্বার 12-তে যার নাম নেবো সেটা হচ্ছে ঈশান কিষান। ঠিক শুনছো, ঈশান কিষান। ওয়ানডে টি20তে তো আগেই হিরো ছিল, বিশেষ করে 2022-এ ওই ডবল সেঞ্চুরি মারার পর, মানে ওটা আই থিঙ্ক দ্রুততম ডবল 100 ছিল। কিন্তু টেস্ট ক্যাপ, তারপর 2022 ডিসেম্বরে ঋষভ পান্থের গাড়ির অ্যাক্সিডেন্ট, লং টার্ম আউট, কেএল রাহুল ইঞ্জুরি হয়, কেস ভারত ফর্মে নেই। 2023 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ঈশান স্ট্যান্ড বাই হিসেবে স্কোয়াড থাকলো, কিন্তু জায়গা পেল না। তারপর জুলাই 2023-এ ওয়েস্ট ইন্ডিজ টুরে ভরতকে বাদ দিয়ে সোজা ঈশানের টেস্ট ডেবু হয়। প্রথম টেস্টে 1 রান, দ্বিতীয় টেস্টে আই থিঙ্ক 52 নট আউট করেছিল। মোট 2টা টেস্ট খেলেছিল, যেখানে তোমার 3 ইনিংসে 78 রান করেছিল। কিন্তু পান্থ ফিরতেই ভাই আবার বাইরে, মানে পান্থের অ্যাক্সিডেন্ট না হলে ঈশানের টেস্ট কাপ এত তাড়াতাড়ি আসতো কিনা সন্দেহ তো আছে ভাই। আর পরে তো মেন্টাল হেলথ ব্রেক নিয়ে আরো বিতর্ক, সেটা আমরা সবাই জানি। সুতরাং টেস্ট ক্যাপটা পুরোপুরি টাইমিং অ্যান্ড ইনজুরির জন্য আমি বলবো ঈশান কিষান পেয়েছিল, এটাও আমি একটা টাইমিং এর কথাই বলবো। আর ফাইনালি 13 নম্বরে নাম নেবো আমি অজিত আগরকার। নাম শুনলেই অনেকেই বলবে আরে ও তো ওডিআইতে ইন্ডিয়ার তৃতীয় সবচেয়ে উইকেট টেকার, 288 উইকেট। আই থিঙ্ক ওর আগে জবগল শ্রীনাথ অ্যান্ড কুমলে আই থিঙ্ক আছে। থার্ড হাইয়েস্ট উইকেট টেকার, তাকে তুমি কিভাবে বলছো? অনেকে বলবে কমেন্টে এসে বলে, ঠিক আছে ভাই। দেখো আমিও জানি 288টা উইকেট, অ্যাডিলেডে 6 উইকেট নিয়েছিল 41 রান দিয়ে, লর্ডসে সেঞ্চুরি মেরেছে, ট্যালেন্টের পাহাড়, আমিও মানি, ঠিক আছে, একদম ঠিক কথা, এখানে তোমার কোনো ভুল না। ট্যালেন্ট ছিল প্রচুর, কিন্তু আমি যেটা বলতে চাইছি ওর ইন্ডিয়া ক্যাপ আর এত লম্বা ক্যারিয়ারটা, 191টা ইনিংস প্লাস 26টা টেস্ট ম্যাচ, অনেকটা টাইমিং এর জোরে এসেছে। আমি একেও বলবো টাইমিং এর জোরে এসেছে। 1998-এ ডেবিউর সময় ইন্ডিয়ার ফাস্ট বোলিং স্টক ছিল পুরো ফাঁকা বলতে পারো। কপিল দেব রিটায়ারমেন্ট নিয়েছে, আর তারপরে তো ভাই মানে জবগল শ্রীনাথ, আমি ওয়ান অফ দ্য বেস্ট বোলার বলি, সে একা ইন্ডিয়া টিমকে দেখছে অ্যাজ এ পেস বোলিং, মানে পেস বোলিং এ। তখন মুম্বাইয়ের 20 বছরের ছেলে সুইং প্লাস 140 প্লাস স্পিড দেখালো। সিলেক্টররা বললো বস এই তো আমাদের নেক্সট জেনারেশন পেসার। সোজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইতে ডেবিউ করে নেয়। প্রথম সিরিজেই হাইয়েস্ট উইকেট টেকারও ছিল, কিন্তু পরে যখন জাহির খান, ঈশান্ত শর্মা, আরপি সিং এরা আসে, আগেরকার ইকোনমিটা ছিল
5+ ছিল, আই থিঙ্ক 5-5.5 ছিল। কিন্তু আমি যখন ওর ম্যাচ দেখতাম ভাই 6-7 রান রেট খাতো, মানে 6-7 মার খেত, উইকেট নিত, রিভার্স সুইং দারুণ করতো, আমার পুরো মনে আছে। কিন্তু ভাই ইকোনমিটা অলওয়েজ ওর অনেক বেশি থাকতো, সেই কারণে মানে যে একটা কনসিস্টেন্ট থাকবে প্রত্যেক ম্যাচ খেলবে সেটা ছিল না আগেরকারের জন্য। তাই আমি বলবো ওই সময় জাবগাল সিনার ছাড়া সেরকম আর কেউ ছিল না যে তোমার 140+ স্পিডে বল করতে পারবে, তোমার সুইং করাতে পারবে, রিভার্স সুইং করাতে পারবে। তখন ওই অজিত আগরকার চান্স পেলো, আমি এটাও বলবো টাইমিং। 20 বছর একটা ছেলে চান্স পাচ্ছে, ওটা আমি বলবো টাইমিং। সো দেখো ভাই এই 13 জন আমি বলবো লাকি, অ্যাকচুয়ালি লাকি বলবো না, টাইমিংয়ের জন্যই চান্স পেয়েছে। দেখো এখানে আমি কাউকে ছোট করছি না, আমি বলছি না আপনাদের কত ট্যালেন্ট আছে কত না, কত রেকর্ড, আমি কিছুই বলছি না, আমি বলছি কীভাবে চান্স পেয়েছে, মানে আমি সেই কথাটা এখানে উল্লেখ করছি, ঠিক আছে। এনিওয়ে তোমরা কি বলবে, দেখো এরকম আরো অনেক প্লেয়ার, যেমন কি নাম যদি মনে করেন ভিআরবি সিং, এরকম অনেক প্লেয়ার আছে, যদি নাম আমি মনে করি পার্ট 2 চাইলে বলো, কমেন্ট করে আমি পার্ট 2 বানিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টেক কেয়ার, সি ইউ।